নমস্কার, স্বাগত জানাই প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্ট নিয়ে যে সকল ছাত্রছাত্রী 2026 সালে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত। আজকের এই ভিডিওটি আমরা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটা তোমাদের যে প্রশ্নটি তোমাদের 2026 সালে আসবে। প্রশ্নটা হলো থমাস হবসের সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। তো তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে থমাস হবসের তার অন্যতম গ্রন্থ, যে গ্রন্থটি 1651 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন, সেই গ্রন্থটির নাম হলো লেবিয়াথান গ্রন্থ। এটা আবার শর্ট প্রশ্ন তোমাদের আসে। আর সেই গ্রন্থে তিনি এই রাষ্ট্র উৎপত্তির সম্পর্কে যে মতবাদটি সামাজিক মতবাদ হিসাবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমাদের চিহ্নিত। আর সেই সামাজিক চুক্তি মতবাদে তিনি বললেন এই রাষ্ট্র কিভাবে তৈরি হয়েছে। এখানে মূলত হবস দুটি পয়েন্টের উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। সেই দুটি পয়েন্ট হলো মানব প্রকৃতি এবং প্রকৃতির রাজ্য। খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা নাও, এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে। মানব প্রকৃতি এবং প্রকৃতির রাজ্য। এই মানব প্রকৃতি এবং প্রকৃতির রাজ্য নিয়ে তিনি গোটা এই যে সামাজিক চুক্তি মতবাদটা তিনি ব্যাখ্যা করলেন। আর সেই ব্যাখ্যায় আমরা দেখছি এখানে মানব প্রকৃতি হলো মানুষ সাধারণত এই সমাজের একটি লোভী, দানব, স্বার্থপর এবং নিজের আনন্দকেন্দ্রিক ব্যক্তি, যেখানে মানুষ কখনোই ব্যক্তিবর্গের স্বার্থ, ব্যক্তিবর্গের আনন্দ কখনোই গুরুত্ব দিত না। কেবলমাত্র নিজের স্বার্থ নিয়েই মানুষ তার আগামী পথে তারা চলতে পছন্দ করতেন। আর এখানে থমাস হবস বিশ্বাস করতেন যে মানুষের সমস্ত কর্মকাণ্ড, মানুষের জীবনের সমস্ত কর্মকাণ্ড তো পরিচালিত হয় তার নিজের আবেগ ও কামনার দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ এই যে যেহেতু মানুষ স্বার্থলোভী, স্বার্থপর, সেই কারণে তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় একটা আবেগ এবং কামনার দ্বারা। সেখানে মানুষের জীবনে বা সমাজের জীবনে যুক্তির কোনো স্থান নেই। যুক্তি বড়ই গৌণ সেখানে, যেখানে তিনি মনে করেন প্রকৃতির রাজ্য। এই প্রকৃতির রাজ্য কিভাবে হলো? আমরা জানি মানুষ প্রথম যুগে অর্থাৎ মধ্যযুগে মানুষ প্রকৃতিতে বসবাস করত, যেখানে মানুষের জীবন ছিল একটা ভয়ঙ্কর এবং অনিশ্চিত জায়গায়। মানুষের জীবনে কোনো নিশ্চয়তা ছিল না, আর না থাকারই কথা। হবসের বর্ণনায় সেখানে বিশেষ করে উঠে আসলো যে এখানে মানুষের যে কর্মকাণ্ড, যে জীবন, সেটা ছিল প্রবল ভয়াবহ। আর সেই ভয়াবহ জীবনে আমরা একটা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করি যে মানুষের জীবনে কোনো নিয়ন্ত্রণ ছিল না। অর্থাৎ যে যার মতন, যেহেতু স্বার্থলোভী এবং আত্মকেন্দ্রিক, সেহেতু যে যার মতো নিজের স্বার্থ বোঝাতে মানুষ ব্যস্ত থাকে। আর সেখানে এই সকল মানুষগুলি সকলের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে তারা সদা সর্বদা নিজেদেরকে ব্যস্ত রাখে। শুধু তাই না, সেখানে আমরা আরও দেখছি যে এই প্রকৃতির রাজ্যের মধ্যে কোনোভাবে আইন শৃঙ্খলা ছিল না, যা দিয়ে এই মানুষগুলিকে নিয়ন্ত্রণ করা যায়। আসলে সেখানে ছিল, আমরা বলি না, জোর যার মুল্লুক তার। আমরা দেখেছি যে মানুষ যখন বন জঙ্গলে বসবাস করত, সেই সময় কিভাবে মানুষ জমিগুলো দখল করেছিল। যাদের গায়ে জোর আছে তারা বেশি করে জমি তারা সেই সময়কালে তারা নদীর চরে তারা ভোগ করেছিল, দখল করে নিয়েছিল। সেই কারণে হবসও এখানে বলছেন যে এখানে মানুষের যে কর্মকাণ্ড, যে জীবনযাত্রা, সেটি হলো জোর যার মুল্লুক তার। আসলে এইখানে আমরা দেখছি যে হবস এখানে সুন্দরভাবে একটা বর্ণনা দিয়েছেন যে মানুষ একাকী, দরিদ্র, নোংরা, পাশবিক এবং
স্বল্পস্থায়ী জীবন, যেখানে এই যে রাজ্যে, এই যে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কিন্তু এই রকমভাবে একটা ভয়াবহ পরিবেশের মধ্যে তারা বসবাস করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর সেই অভ্যস্ত জীবন থেকে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়া খুবই মুশকিলের ব্যাপার ছিল, খুব কঠিন ব্যাপার ছিল। আর সেখানে আমরা দেখছি হবসের এই লেভিয়াথান গ্রন্থে, যে গ্রন্থটি 1651 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল, সেখানে তিনি বলছেন যে প্রকৃতির রাজ্যে এই যে অরাজকতা, এই যে ভয়াবহতা, এই যে ভয়ঙ্কর স্বার্থলোভী নিজে আত্মকেন্দ্রিক মানুষগুলি একটা সময় এই ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে ওঠে। তারা বুঝতে শেখে যে একাকী কখনো সুন্দরভাবে থাকা যায় না বা বাঁচা যায় না। কারণ আমরা বলছি প্রকৃতির রাজ্য ছিল কিন্তু ভয়ঙ্কর, সেখানে মানুষের জীবন কিন্তু অনিশ্চয়তায় ভরা ছিল। আর সেই অনিশ্চয়তার জীবন থেকে মানুষ বেরিয়ে আসতে চেয়েছিল যে একটি সুন্দর সমাজের মধ্যে। আর এই ভাবনা থেকে হবস মনে করেন এবং লেভিয়াথান গ্রন্থে তিনি তুলে ধরলেন যে এই ভয়াবহ পরিবেশ থেকে এই সকল মানুষগুলির মনে যে নতুন চিন্তা, নতুন চেতনা, নতুন উদ্ভাবনী শক্তি আসলো, সেই উদ্ভাবনী শক্তি থেকেই মানুষ প্রকৃতির রাজ্য থেকে রাষ্ট্র গড়ার একটা পরিকল্পনা গ্রহণ করে, যেখানে মানুষগুলি একাকী নয়, সংঘবদ্ধভাবে তারা বসবাস করার একটা মনস্কামনা তাদের মনের মধ্যে তৈরি হয়। এবং তারা এখানে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, কেউ নয়, তারা নিজেরা প্রত্যেকে ভাবতে লাগলো যে একাকী জীবন, এই ভয়ঙ্কর জীবন থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার। আর মুক্তি পাওয়ার কারণেই তারা সকলেই কিন্তু দলবদ্ধ হয়ে তারা একটি চুক্তি সম্পাদিত করলো। আর সেই চুক্তিটার নাম হলো সামাজিক চুক্তি। আর এই চুক্তি করার পেছনে কিন্তু কোনো শাসকের বিন্দুমাত্র ভূমিকা কোনো কালেই ছিল না। হবস এই চুক্তি মনে করেন যে জনগণ তাদের নিজেদের মধ্যেই কিন্তু এই চুক্তিটি সম্পাদিত করেছিল, যেখানে কোনো শাসক বর্গ বা অন্য কোনো ব্যক্তির, ক্ষমতাশালী ব্যক্তির এখানে হাত ছিল। আসলে এখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে এই মর্মে তারা চুক্তিবদ্ধ হয় যে আমি আমার সমস্ত স্বার্থ, কামনা, বাসনা পরিত্যাগ করে আমরা এই ব্যক্তি সংসদ, এই ব্যক্তিবর্গ অর্থাৎ একটি পরিবার আমরা গঠন করছি। আর সেই ব্যক্তিবর্গের কাছে আমাদের সমস্ত স্বার্থ তার হাতে আমরা অর্পণ করছি, যেখানে কোনরূপ ব্যক্তি স্বার্থ, কামনা, বাসনা স্থান থাকবে না। তবে তৎকালীন সময়ে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম, যখন জনগণ নিজেদের মধ্যে এই চুক্তি সম্পাদন করছে, আর শাসকরা কিন্তু এই চুক্তিতে সেদিন সামিল হলেন না। আসলে একটা সার্বভৌম শক্তি এই চুক্তির মধ্যে একটা মারাত্মকভাবে কাজ করেছিল। কারণ এই সার্বভৌম শক্তি হলো সকলের ঊর্ধ্বে, যেখানে প্রত্যেকটা মানুষ একটা নিশ্চয়তার মধ্যে থাকবে, যেখানে বাইরের কোনো ব্যক্তিবর্গ বা শত্রু বা শক্তি এই ধরনের মানুষগুলিকে কখনো বিনষ্ট করতে পারবে না বা তাদের উপরে অত্যাচার করতে পারবে না। এই সার্বভৌম শক্তির উপর ভিত্তি করে মানুষগুলো সেদিন সামাজিক চুক্তি করেছিল। আসলে এই যে আমরা বলছি সার্বভৌম শক্তি, এই শক্তি কিন্তু অসীম শক্তি এবং অবিভাজ্য। অর্থাৎ এই শক্তি কারোর উপরে হস্তান্তর করা যায় না, ভাগ করা যায় না। এটি ছিল একটা নিরঙ্কুশ শক্তি, যে শক্তির বলে মানুষগুলো তারা স্বাধীনভাবে বসবাস করতে সেগুলো প্রকৃতির রাজ্য থেকে রাষ্ট্রের মধ্যে। আসলে এই যে অপ্রতিরোধ্য একটা আইন, অপ্রতিরোধ্য একটা শক্তি, এই যে সার্বভৌম শক্তি, যেখানে এই শক্তির বিরুদ্ধে কখনো বিদ্রোহ করার কারোর কোনো অধিকার সেদিন ছিল না। এটাও কিন্তু সামাজিক চুক্তিতে সেই মানুষগুলো, যে মানুষগুলো সংঘবদ্ধ হলো, তারা কিন্তু সেদিন স্বীকার করে নিলেন, যার ফলে একটা স্থিরতা, ভয়ঙ্কর অবস্থা থেকে একটা শান্ত শিথিল অবস্থার মধ্যে
রাষ্ট্রের মধ্যে তারা বিরাজ করতে লাগলো, যে পরিবেশের মধ্যে তারা সমস্ত ক্ষমতা অর্পণ করলো একটি ব্যক্তি সংসদের হাতে। তবে একমাত্র আমরা এখানে দেখলাম, একমাত্র যদি শাসকরা নিজেদের জীবন, এই ধরনের মানুষদের জীবন রক্ষা করতে কোনো মতে ব্যর্থ হয়, তাহলে এই ধরনের এই সকল মানুষগুলো শাসকের আনুগত্যের পরিবর্তে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে। আমরা এটাই ছিল আমাদের থমাস হবসের সামাজিক চুক্তির মতবাদ। আর এই চুক্তির মতবাদকে আমরা এইভাবে মূল্যায়নও আমরা করতে পারি। আমরা জানি সামাজিক চুক্তির মতবাদটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদ, কারণ রাষ্ট্রের উৎপত্তিতে অনেকগুলো মতবাদ আছে। ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ আছে, ঐতিহাসিক মতবাদ এবং আমাদের সামাজিক চুক্তি মতবাদ। এই সকল মতবাদগুলির মধ্যে এই সামাজিক চুক্তি মতবাদটি সর্বাপেক্ষা সর্ববৃহৎ মতবাদ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। আর হবস ঠিক তেমনিভাবে এই সামাজিক চুক্তি মতবাদটি তিনি রাষ্ট্রবিজ্ঞানে তার লেভিয়াথান গ্রন্থে 1651 খ্রিস্টাব্দে তিনি এই মতবাদটি তুলে ধরেছেন। তবে এই সামাজিক চুক্তি মতবাদটি, হবসের সামাজিক চুক্তি মতবাদটি নানানভাবে কিন্তু সমালোচিত হয়েছে। তো সমালোচিত যাই হোক না কেন, এই যে চুক্তি, একে কখনোই অস্বীকার করা যায় না। আর যে সকল বিষয়গুলিতে সমালোচিত হয়েছে এই থমাস হবসের সামাজিক চুক্তি মতবাদটি, সেগুলি হল থমাস হবস সম্পূর্ণভাবে মানুষকে অন্ধকার এবং নেতিবাচকের মধ্যে ঠেলে দিয়ে তিনি এই মতবাদটি গড়ে তুলেছেন বলে সমালোচকরা মনে করেন। মানুষকে সম্পূর্ণ নেতিবাচক দিকে এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে রেখে তিনি এই মতবাদটি তার লেভিয়াথান গ্রন্থে তিনি স্থান দিলেন। আসলে এই যে অন্ধকার এবং নৈতিকতাকে উপেক্ষা করলেন, এখানে সমালোচকরা বলছেন থমাস হবস প্রকান্তরে স্বৈরতন্ত্রকে তিনি স্থান দিলেন। কিন্তু আমরা এই কথা বিশ্বাস করতে পারি না। কেন? কারণ ওখানে বলা হয়েছে শাসক যদি এই ব্যক্তিবর্গকে সুশাসন দিতে, তাদের জীবন রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে মানুষগুলো কিন্তু সেই শাসকের আনুগত্য হারাবে, এ কথা কিন্তু বলা হয়েছে। সুতরাং সমালোচকরা এখানে যে কথাটা বলছেন যে মানুষকে অন্ধকারে রেখে এই সামাজিক চুক্তি মতবাদটি তিনি গড়ে তুললেন, প্রকান্তরে স্বৈরতন্ত্রকে তিনি স্থান দিয়েছেন, এ কথা কিন্তু সত্য বলে মনে হয় না। কারণ এখানে তিনি আরও একটা জিনিস করেছেন থমাস হবস তার সামাজিক চুক্তি মতবাদে, রাষ্ট্র এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য তিনি গড়ে তুলতে পারেননি। সমালোচনার দৃষ্টিতে এটাকে দেখা হয়। তবে থমাস হবসের সামাজিক চুক্তি মতবাদটি সমালোচনা যাই করা হোক না কেন, ইতিহাসের পাতায় এই যে সামাজিক চুক্তির মতবাদের গুরুত্ব কখনোই আমরা অস্বীকার করতে পারি না। কারণ প্রথমে আমরা দেখেছিলাম যে সামাজিক এই রাষ্ট্র উৎপত্তিতে যে সকল মতবাদগুলি আছে, তার মধ্যে প্রথম মতবাদটি হলো ঈশ্বর প্রদত্ত মতবাদ, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় এই রাষ্ট্র তৈরি হয়েছে। আর হবস সেই জায়গা থেকে বেরিয়ে এসে তিনি বললেন, না, ঈশ্বর থেকে ঈশ্বর এই রাষ্ট্র সৃষ্টি করেননি। এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে মানুষের সঙ্গবদ্ধতার ফলে, একত্রিত ফলে এবং একটি সামাজিক চুক্তির মতবাদে। আমরা 5-6 ইতিহাসে কিন্তু সেটাই কিন্তু দেখেছি। আর থমাস হবস কিন্তু সেটাই কিন্তু এখানে তার লেভিয়াথান গ্রন্থে তুলে দিয়েছেন। তবে মধ্যযুগীয় সমাজে আমাদের যে ধ্যান ধারণা ছিল, সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে লেভিয়াথান গ্রন্থে হবস যে সামাজিক চুক্তি মতবাদের বিষয়টি তুলে ধরলেন, নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা, একথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আর এই প্রশ্ন এখানেই আমরা শেষ করলাম। আর এই প্রশ্নটা 2026 সালে প্রথম সেমিস্টার মাইনর বিষয়ে অবশ্যই আসছে। আর এই প্রশ্নটা আসলে তোমরা ঠিক এইভাবে অ্যাটেন্ড করবে এবং পরীক্ষার পরে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবে। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন একটা বৃহৎ পরিবার, সেই পরিবারের সাথে তোমার নিঃসন্দেহে আবার সাক্ষাৎ হবে। নমস্কার।